ও মা বনবিবি, কয়েক হাজার বছরের পুরনো এই জঙ্গল নদী নালা দিয়ে ঘেরা। বাঘ, হরিণ, বানরেরা থাকে, হিংস্র পশুদের আনাগোনা। মাঝখানে এক দ্বীপে তোমার থান, বনবিবি মায়ের মন্দির। বছরে একবার যাই আমরা জীবন হাতে নিয়ে পূজা দিতে। তোমার দয়ায় বাঁচে সবাই, তুমিই রক্ষা করো এই বন। দুপুরের ঠিক মুখে মুখে সুফলের নৌকা এসে ঠেকল কুয়াশা দ্বীপের খাড়িতে। চারদিকের পরিবেশ থমথমে। বনের গাছগুলো এতটাই বিশালাকার যে মনে হয় আকাশ ছুঁতে চাইছে। পাড়েই দেখা গেল একদল হরিণ জল খাচ্ছে, কিন্তু মানুষের গন্ধ পেতেই তারা এক লাফে ঘন বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। গাছের উপর থেকে কয়েকটা বানর কিচিরমিচির করে উঠল, যেন তারা কোনো আগন্তুকের আগমন বার্তা ঘোষণা করছে। নৌকা নোঙর করে সবাই একে একে নামল। অষ্টমীর হাত শক্ত করে ধরে রেখেছিল ছোট সূর্য। তার চোখে ভয় নয়, বরং এক অদ্ভুত আনন্দ। বনের ভেতর ঢোকার একটা নির্দিষ্ট সরু পথ আছে, যা কেবল বছরের এই একটা দিনই পরিষ্কার করা হয়। সুকুমার আগে আগে হাঁটছিল, তার ঠিক পেছনেই বলরাম হাতে টাঙি নিয়ে এবং পাঁচু গোপাল মন্ত্রপুত জল ছিটাতে ছিটাতে এগোচ্ছিল। জঙ্গলটা আজ বড় বেশি শান্ত ঠেকছে রে সুকুমার, পাঁচু গোপাল ফিসফিস করে বলল। বাতাসে কেমন যেন একটা রক্তের গন্ধ পাচ্ছি। মা বনবিবি কি রুষ্ট হলেন? মন শক্ত করো পাঁচুদা, মায়ের পূজা দিলে সব ঠিক হয়ে যাবে, সুকুমার সান্ত্বনা দিল। কিন্তু বনের শান্ত পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হল না। আচমকায় একটা বিকটমটম শব্দে সবাই চমকে উঠল। ডানদিকের একটি বিশাল ঝোপের আড়াল থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো একদল বুনো হাতি। হাতির দলটা যেন কোনো কিছু দেখে ভয় পেয়ে পালাচ্ছে। তাদের পায়ের তলায় পিষে যাচ্ছে ছোটখাটো গাছপালা। পালাও, সবাই গাছের আড়ালে যাও, রমেশ চিৎকার করে উঠল। বাপন আর মিঠু দ্রুত সূর্যকে কোলে তুলে নিয়ে একটা বিশাল বটগাছের গুড়ির পেছনে লুকাল। বলরাম আর সুফল লাঠি উঁচিয়ে মেয়েদের আগলে দাঁড়াল। হাতিগুলো তাদের আক্রমণ করল না, কিন্তু তাদের উন্মত্ত দৌড়ে চারদিকের ধুলো আর পাতায় চারদিক অন্ধকার হয়ে গেল। যখন ধুলো শান্ত হল, তখন পঞ্চমী খেয়াল করল, দিদি, সূর্য কোথায়? অষ্টমী আর্তনাদ করে উঠল, সূর্য, আমার সূর্য কোথায় গেল? সবাই দেখল বটগাছের পেছনে যেখানে সূর্য ছিল সেখানে সে নেই। হাতির দলের হুটোপুটিতে ভয় পেয়ে বাচ্চাটা বোধহয় বনের গভীরের দিকে ছুটে পালিয়েছে। বনের গভীরে নিখোঁজ। আমি যাচ্ছি ওর খোঁজে। বাপন এক মুহূর্ত সময় নষ্ট না করে বনের ভেতরের দিকে দৌড় দিল। সুকুমারও তার পেছনে ছুটল। বনের এই অংশটা এতটাই ঘন যে সূর্যের আলো প্রায় আসেই না। স্যাঁতসেঁতে মাটিতে শ্যাওলা আর সাপের খোলস পড়ে আছে। দূর থেকে একটা শিয়ালের ডাক ভেসে এলো, যা এই ভরদুপুরেও গায়ে কাটা দেয়। কিছু দূর গিয়ে বাপন আর সুকুমার দেখতে পেল কাদার উপর সূর্যের ছোট ছোট পায়ের ছাপ। কিন্তু সেই পায়ের ছাপের ঠিক পাশেই রয়েছে আর এক জোড়া বিশাল থাবাওয়ালা পশুর পায়ের ছাপ। সুকুমারের বুকের ভেতরটা কেঁপে উঠল। সর্বনাশ হয়েছে বাপন, এটা বাঘের পায়ের ছাপ। দক্ষিণ রায়ের নজর পড়েছে বাচ্চার উপর। তারা দ্রুত সেই ছাপ অনুসরণ করে এগোতে লাগল। এদিকে মন্দিরের দিকে বাকি দলটা তখন চরম উৎকণ্ঠায়। পাঁচু গোপাল বলল, আমাদের মায়ের মন্দিরে যেতেই হবে। পূজার সময় পেরিয়ে গেলে অমঙ্গল হবে। তোমরা মন্দিরে চলো, আমি সুকুমারদের খোঁজে যাচ্ছি গু। কিন্তু রমেশ আর বলরাম তাকে একলা ছাড়ল না। তারা অষ্টমীকে শান্ত করে সুফল, মমতা আর পঞ্চমীর দায়িত্বে মন্দিরের দিকে পাঠাল এবং নিজেরা বনের গভীরে তল্লাশি শুরু করল। দক্ষিণ রায়ের মুখোমুখি এদিকে বনের এক নির্জন প্রাচীন স্তম্ভের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে কাঁপছিল 10 বছরের সূর্য। তার সামনেই বসে আছে এক বিশাল জ্যান্ত যম, এক প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। সে ধীরে ধীরে লেজ আছড়াচ্ছে মাটিতে, যেন শিকারকে শেষ আঘাত করার আগের আনন্দ উপভোগ করছে। সূর্য ভয়ে কাঁদতে ভুলে গেছে। সে মায়ের দেওয়া একটি ছোট বনবিবির লকেট শক্ত করে চেপে ধরে মনে মনে ডাকছিল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে ছিটকে বেরিয়ে এলো বাপন। তার হাতে একটা ধারালো দা। এই, সরে যা! বাপন চিৎকার করে উঠল বাঘের মনোযোগ ঘোরাতে। বাঘটি গর্জন করে উঠল। সেই গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল, গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ল। বাঘটি সূর্যের দিক থেকে মুখ ঘুরিয়ে বাপনের দিকে এগোল। বাপন, নড়িস না! পেছন থেকে সুকুমার এসে পৌঁছাল।
তার হাতে একটা জ্বলন্ত মশাল, যা সে আসার পথে তৈরি করে এনেছিল। বাঘ আগুনে ভয় পায়। সুকুমার মশালটা বাঘের মুখের সামনে দোলাতে লাগল। বাঘটি কিছুটা থমকে গেল, কিন্তু পিছু হটল না। সে পেছনের পায়ে ভর দিয়ে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বনের ওপর থেকে এক ঝাঁক বানর হঠাৎ বাঘটার ওপর শুকনো ফল আর ডালপালা ছুঁড়তে শুরু করল। বানরগুলোর এই আকস্মিক আক্রমণে বাঘটি ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়ে পড়ল। সেই সুযোগে বলরাম আর রমেশ এসে পৌঁছাল। বলরামের হাতের টাঙি আর রমেশের হুঙ্কার বাঘটিকে বুঝিয়ে দিল যে মানুষগুলো সহজে হার মানবে না। শেষ পর্যন্ত বাঘটি বনের হিংস্র নিয়ম মেনেই এক বিশাল লাফ দিয়ে ঘন জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। অষ্টমীর কোল খালি হতে হতে বেঁচে গেল। সূর্যকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সুকুমার। কিন্তু রোমাঞ্চের তখনও বাকি ছিল। প্রাচীন মন্দির ও পূজার অলৌকিক ঘটনা। সবাই যখন সুস্থ শরীরে বনের কেন্দ্রে অবস্থিত মা বনবিবির মন্দিরে পৌঁছাল, তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। মন্দিরটি এক কথায় অদ্ভুত। শ্যাওলা ধরা কালো পাথরের তৈরি, যার গায়ে প্রাচীন লিপিতে কি যেন খোদাই করা আছে। মন্দিরের চূড়াটি ভেঙে পড়েছে, আর তাকে জড়িয়ে ধরেছে এক বিশাল পরজীবী গাছের শিকড়। মন্দিরের ভেতরে স্থাপিত মা বনবিবির মূর্তিটি কিন্তু সম্পূর্ণ অক্ষত। মায়ের শান্ত অভয়দানকারী রূপ দেখে সবার মনের ভয় নিমেষেই উধাও হয়ে গেল। অষ্টমী, মমতা আর পঞ্চমী দ্রুত পূজার থালা সাজাতে বসল। সুফল বনের এক জলসে থেকে পদ্মফুল তুলে এনে দিল। পাঁচু গোপাল মন্দিরের সামনে বসে মন্ত্রপাঠ শুরু করল। ও হ্রিং বনদেবদৈ নমভি। পাঁচুর গম্ভীর কণ্ঠস্বর বনের বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। পূজা যখন প্রায় শেষের মুখে, ঠিক তখনই আকাশ কালো করে মেঘ নেমে এলো। মহাসমুদ্রের গর্জন আচমকাই বহুগুণ বেড়ে গেল। বনের গাছপালাগুলো উন্মত্তের মতো দুলতে লাগল। জোয়ার এসে গেছে, সুফল চিৎকার করে উঠল। আর এই জোয়ার সাধারণ নয়। সমুদ্র ফুঁসে উঠছে। আমাদের এখনই নৌকায় ফিরতে হবে, নয়তো দ্বীপের চারিদিকের জল আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু পূজা তখনও শেষ হয়নি। পাঁচু গোপাল বলল, মায়ের আরতি না দিয়ে কেউ নড়বে না। মা রক্ষা করবেন। মমতা আর পঞ্চমী মিলে ধূপধুনো জ্বালাল। ঠিক তখনই মন্দিরের চারপাশের জঙ্গল থেকে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। শত শত শিয়াল, হরিণ, বানর, এমনকি বনের বিষাক্ত সাপগুলোও মন্দিরের চত্বরের বাইরে এসে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। বন্য পশুরা যেন মানুষের সাথে মিলে মায়ের আরতি দেখতে এসেছে। বনের হিংস্রতা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। পূজা শেষ হতেই সুকুমার বলল, আর এক মুহূর্ত নয়, সবাই চলো। মহাসমুদ্রের মরণপণ লড়াই। যখন তারা খাড়ির দিকে দৌড়াতে লাগল, তখন বনের রূপ সম্পূর্ণ বদলে গেছে। জোয়ারের জল বনের ভেতর ঢুকতে শুরু করেছে। গোড়ালি পর্যন্ত জল এখনই জমে গেছে। চারিদিকে ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ। তারা যখন নৌকার কাছে পৌঁছাল, তখন দেখল এক চরম বিপদ। সমুদ্রের উত্তাল ঢেউয়ে নৌকাটি ভাঙার উপক্রম হয়েছে। সুফল আর রমেশ কোনমতে দড়ি ধরে টেনে রেখেছে নৌকাটাকে। তাড়াতাড়ি ওঠো সবাই, সুফল চেঁচিয়ে বলল। সবাই নৌকায় উঠল, কিন্তু বিপত্তি ঘটল শেষ মুহূর্তে। জোয়ারের একটা বিশাল ঢেউ এসে নৌকাটিকে সজোরে ধাক্কা মারল। ধাক্কায় মিঠু আর পাঁচু গোপাল জলের তোরে ভেসে যাওয়ার উপক্রম হল। সমুদ্রের নোনা জল তাদের টেনে নিয়ে যাচ্ছিল বনের ভেতরের এক গভীর খাদের দিকে। মিঠু, পাঁচুদা, সুকুমার চিৎকার করে জলে ঝাঁপ দিতে গেল, কিন্তু বলরাম তাকে ধরে রাখল। ঠিক সেই সময় দেখা গেল এক অলৌকিক দৃশ্য। বনের ভেতরের এক বিশাল হাতির দল, যার অগ্রভাগে ছিল একটি দাঁতাল হাতি, জল ভেঙে এগিয়ে এলো। হাতিটি তার সুর বাড়িয়ে দিল পাঁচু গোপালের দিকে। পাঁচুদা পরম বিশ্বাসে সেই সুর ধরে ফেল। হাতিটি তাকে টেনে এনে নৌকার কাছাকাছি নিরাপদ জায়গায় বসিয়ে দিল। অন্যদিকে রমেশ তার অসুরের মতো শক্তিতে এক হাত বাড়িয়ে মিঠুর জামা খামচে ধরে নৌকার ভেতর টেনে তুল। জয় মা বনবিবি, সমস্বরে চিৎকার করে উঠল সবাই। ফেরা এবং শেষ রোমাঞ্চ। সুফল আর রমেশ এবার তাদের জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা দিল। চারদিকের মহাসমুদ্র তখন রাক্ষসের মতো ফুঁসছে। ঢেউয়ের উচ্চতা এক একটা পাহাড়ের মতো। নৌকাটি একবার ঢেউয়ের চূড়ায় উঠছে, তো পরক্ষণেই পাতালে নেমে যাচ্ছে। ছোট সূর্য মায়ের বুকে মুখ লুকিয়ে আছে। পঞ্চমী আর মমতা দুজনে মিলে পাঁচু গোপালকে ধরে রেখেছে, কারণ বৃদ্ধ ওঝা ক্লান্তিতে জ্ঞান হারিয়েছেন প্রায়। সুকুমার আর বাপন মিলে দাঁড় টানছিল সুফলের নির্দেশ মতো। বাদিকে কাটো, সুফলদা। বড় ঢেউ আসছে, বাপন চিৎকার করল।
একটানা 1 ঘণ্টা সমুদ্রের কালান্তক ঢেউয়ের সাথে লড়াই করার পর অবশেষে কুয়াশা দ্বীপের সীমানা পেরিয়ে খোলা সমুদ্রে এসে পড়ল নৌকা। পেছনে তাকিয়ে দেখা গেল সেই 1000 বছরের পুরনো জঙ্গলটি কুয়াশা আর সমুদ্রের জলের আবরণে আবার ঢাকা পড়ে যাচ্ছে, যেন সে বহিরাগতদের বিদায় জানিয়ে আবার নিজের রহস্যময় চাদর গায়ে জড়িয়ে নিল। যখন তারা নিজেদের গ্রামের ঘাটে এসে পৌঁছাল, তখন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত গেছে। গ্রামের মানুষ মশাল নিয়ে ঘাটে অপেক্ষা করছিল। 11 জন অভিযাত্রীকে অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে সবার চোখে আনন্দের জল। নৌকা থেকে নেমে সুকুমার মাটির দিকে তাকিয়ে কপালে ঠেকাল। তারপর সূর্যের মাথায় হাত দিয়ে বলল, আজ আমরা কেউ বাঁচতাম না। মা বনবিবি নিজেই আমাদের বনের পশুদের রূপ ধরে রক্ষা করেছেন গু। ছোট সূর্য তার পকেট থেকে মা বনবিবির সেই লকেটটি বের করে দেখল, বনের বাঘের থাবার আঁচড়ের মতো একটা দাগ লকেটের গায়ে লেগে আছে। সে হাসল, কারণ সে জানে সেই আদিম অরণ্যের গভীরে হিংস্রতার মাঝেও এক পরম আশীষবাক্য তাদের চিরকাল রক্ষা করবে। কুয়াশা দ্বীপের সেই লোমহর্ষক অভিজ্ঞতা তাদের মনে সারা জীবনের জন্য খোদাই হয়ে রইল, যা প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে আবার তাদের ডেকে নিয়ে যাবে সেই মহাসমুদ্রের মাঝখানের নিষিদ্ধ জঙ্গলে। ওইদিকে সব জল আর আমরা ভিতরে ঢুকে ফটো তুলি আমাদের 3 জামাই